আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। সবাইকে আমি আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ক্রিয়া বিভক্তি, সাধু এবং চলিত। অর্থাৎ ক্রিয়ার সাথে যে বিভক্তি যুক্ত হয় সেই বিভক্তিটার সাধু এবং চলিত ভাষার কি ধরনের রূপ হয়, অর্থাৎ ক্রিয়ার সাথে বিভক্তি যুক্ত হওয়ার পরে ক্রিয়ার রূপটা সাধু ভাষায় কিরকম রূপ হয়, আবার চলিত ভাষায় কি রূপ হয়, এবং যেই ক্রিয়া বিভক্তিটা যুক্ত হবে সেই ক্রিয়া বিভক্তিটা সাধু এবং চলিত ভাষায় কি ধরনের হয়। আমরা একটু উদাহরণ দেখি। আমি যাই, আপনারা যাবেন, সে যাচ্ছে, তারা যাচ্ছিলেন। এই যে এখানে চারটা উদাহরণ দেওয়া, এখানে আমি দেখতে পাচ্ছি আমি যাই, যায় মূল ধাতু, যার সাথে একটা ক্রিয়া বিভক্তি যুক্ত হচ্ছে, এটা বর্তমান কাল বোঝাচ্ছে। আপনারা যাবেন, এটা হচ্ছে আপনারা যাবেন, এটা কোন কাল বোঝাচ্ছে? এটা ভবিষ্যৎ কাল বোঝাচ্ছে। আপনারা যাবেন এবং তারপরে সে যাচ্ছে, তারা যাচ্ছিল। এক একটা ক্রিয়ার মধ্যে এক এক রকম বিভক্তি যুক্ত হচ্ছে। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই যে পুরুষবাচক শব্দ আমি, আমির সাথে একরকম বিভক্তি যুক্ত হয়, আমির সাথে ক্রিয়াপদের একরকম ক্রিয়াপদ হয়। আবার আপনারা, এখানে এখানে কি বোঝাচ্ছে? বহু বচন বোঝাচ্ছে, মধ্যম পুরুষের বহু বচন। এই মধ্যম পুরুষের সাথে ক্রিয়াবাচক ধাতুর সাথে কিরূপ বিভক্তিটা যুক্ত হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আবার সে যাচ্ছে, নাম পুরুষের সাথে ক্রিয়াপদের সাথে কি ধরনের কিরূপ বিভক্তি যুক্ত হয় সেটাও আমাদের মনে রাখতে হবে। এখানে আবার নাম পুরুষের বহু বচনের বেলায় ক্রিয়ামূলের সাথে কি ধরনের বিভক্তি যুক্ত হয়, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা একটু একটু জানি যে ক্রিয়া বিভক্তি কাকে বলে। ধাতুর উত্তর যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠন করে, ওই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে ক্রিয়া বিভক্তি বলা হয়। ধাতুর উত্তর বলতে বোঝানো হয় ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠন করে, ওই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে ক্রিয়া বিভক্তি বলে। ধাতু বা ক্রিয়ামূলের পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠন করবে তাকেই বলা হবে ক্রিয়া বিভক্তি। এবার আমরা দেখবো এই যে ক্রিয়া বিভক্তি গুলা কিভাবে হয়, কোন পুরুষবাচক শব্দের সাথে কি হয়। আমরা ক্রিয়া বিভক্তির কিছু নিয়ম দেওয়া আছে, আমরা একটু দেখি। ক্রিয়া বিভক্তি সমূহ ক্রিয়ার কাল, পুরুষ ও বাচ্য ভেদে ভিন্ন রূপ হতে পারে। যে ক্রিয়া বিভক্তি গুলা যুক্ত হবে ক্রিয়ামূলের সাথে, এই ক্রিয়া বিভক্তি সমূহ ক্রিয়ার কাল অনুযায়ী অতীতকালে একরকম, বর্তমান কালে একরকম, ভবিষ্যৎ কালে আরেক রকম হয়। তারপরে পুরুষ ভেদে উত্তম পুরুষের সাথে একরকম, মধ্যম পুরুষের সাথে একরকম, নাম পুরুষের সাথে একরকম। বাচ্য ভেদ, আমরা জানি বাচ্য কয় প্রকার? বাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য, তিনটা হচ্ছে বেসিক প্রকার। এই তিন প্রকারের বাচ্যে তিন রকম ভাবে হয় ক্রিয়া বিভক্তির রূপটা। তারপরে আমরা দেখব যে সাধু ও চলিত রীতিতে ক্রিয়া বিভক্তির পরিবর্তন হয়। এই যে নিয়মগুলা, তোমাদের এই বেসিক নিয়মগুলা মনে রাখবে। সাধু ও চলিত রীতিতে ক্রিয়া বিভক্তির পরিবর্তন হয়। যেমন আপনি ভাত খাইছেন, আপনি ভাত খাইয়াছেন, আপনি ভাত খেয়েছেন। সাধু ভাষায় একরকম, চলিত ভাষায় আরেক রকম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ চলিত ভাষার ক্রিয়াপদের সাথে একরকম বিভক্তি যুক্ত হয়, আবার সাধু ভাষার ক্রিয়াপদের সাথে আরেক রকম বিভক্তি যুক্ত হয়। তারপরে আমরা দেখব প্রযোজক ক্রিয়াতেও ক্রিয়া বিভক্তির অনুরূপ পরিবর্তন হয়। দেখো, প্রযোজক ক্রিয়াতেও ক্রিয়া বিভক্তি অনুরূপ পরিবর্তন হয়। প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রেও কি দেখবো? সেই ক্রিয়া বিভক্তিটার পরিবর্তন হয়। অর্থাৎ প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রেও উপরোক্ত ক্রিয়াপদগুলো হচ্ছে আলাদা যুক্ত হয়। আবার অনুজ্ঞার ক্ষেত্র কি হয়? অনুজ্ঞার ক্ষেত্র বিভক্তি রূপের পরিবর্তন হয়। এখন আমরা দেখব যে এই ক্রিয়া বিভক্তি যুক্ত হওয়ার ফলে কিছু উদাহরণ আমরা দেখব। ক্রিয়া বিভক্তি যুক্ত হওয়ার ফলে ক্রিয়াপদের অতীতকালে কিরকম রূপ হয়, ভবিষ্যৎকালে কিরকম রূপ হয়, আবার অনুজ্ঞা পদের বেলায় কিরকম রূপ হয়, এবং কোন পুরুষের সাথে কোন ক্রিয়া বিভক্তিটা কিরকম হয় সেই জিনিসটাও আমরা দেখব। আমরা শুরুতেই দেখব যে উত্তম পুরুষের বেলায় যদি বর্তমান কাল বোঝানো হয়, মনে করো কর একটা মূল ধাতু, এই কর ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত করে আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কাল এবং অনুজ্ঞা পদের ক্ষেত্রে আমরা দেখব। এবং
কোন সর্বনামের সাথে কোন পুরুষের সর্বনামের সাথে ক্রিয়া বিভক্তির কোন রূপটা হয় সেটাও আমরা উদাহরণে লক্ষ্য করব। আমি বা আমরা কাজটি করি, এই যে করি, করের সাথে কি যুক্ত হয়েছে? করের সাথে ই বিভক্তি যুক্ত হয়েছে এখানে বর্তমানকালে। বর্তমানকালে সাধু এবং অর্থাৎ উত্তম পুরুষের বেলায় বর্তমানকালে সাধু এবং চলিত দুইটাই হচ্ছে কি একই রূপ হয়, তাই এখানে আমি একটা রূপ লিখেছি। তারপরে আমরা দেখব অতীত কালের বেলায় সাধুতে ক্রিয়ার সাথে কি যুক্ত হয়? করিলাম, করের সাথে ইলাম যুক্ত হলো। আবার চলিত ভাষায় করলাম, লাম ক্রিয়া বিভক্তি যুক্ত হলো। আবার ভবিষ্যৎকালে করিব, ইব বিভক্তি যুক্ত হয়েছে। আর চলিত ভাষায় করব, বো বিভক্তি যুক্ত হয়েছে। বর্তমান উত্তম পুরুষের কোনো অনুজ্ঞা পদ হয় না, তাই আমি এখানে ফাঁকা রেখে গেলাম। তারপরে আমরা দেখব মধ্যম পুরুষের বেলায় আমরা তিনটা ধাপ দেখব। মধ্যম পুরুষটাকে তিনটা ধাপ আমরা দেখতে পারি। সম্ভ্রমাত্মক অর্থাৎ সম্মান প্রদর্শন করে কথা বলতে কিছু সর্বনাম পদ, আবার মধ্যম পুরুষে কাউকে সাধারণভাবে কিছু বলতে সেই ক্ষেত্রে কিছু সর্বনাম পদ, আবার যখন কাউকে তুচ্ছ করে বা ঘনিষ্ঠার্থে আপন ভেবে বা ঘনিষ্ঠ মনে করে কথা বলা হয় সেই ক্ষেত্রে কিছু সর্বনাম পদ ব্যবহৃত হয়। আমরা শুরুতেই মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক অর্থাৎ সম্মান প্রকাশে যে সর্বনামগুলা ব্যবহৃত হয় সেই সর্বনামগুলা প্রয়োগ করে দেখব কোন কালের সাথে ক্রিয়াপদে কোন বিভক্তিটা যুক্ত হয়। আমরা দেখব আপনি, আপনারা বা তিনি কাজটি করেন, এইটা সাধু এবং চলিত ভাষায় একই রূপ বর্তমানকালে। তাহলে এখানে কি বিভক্তি যুক্ত হলো? করেন, এন বিভক্তি এখানে যুক্ত হলো। তারপরে অতীতকালে বলা হলো সাধু ভাষায় যে আপনি করিলেন, এখানে ইলেন বিভক্তি যুক্ত হয়েছে। চলিত ভাষায় এখানে করলেন, এলেন বিভক্তি যুক্ত হয়েছে। করলেন, লেন বিভক্তি এখানে কি বিভক্তি যুক্ত হয়েছে? লেন বিভক্তি যুক্ত হয়েছে। তারপরে ভবিষ্যৎকালে কি দেখতে পাচ্ছি? করিবেন, ইবেন বিভক্তি যুক্ত হয়েছে সাধু ভাষায়, আর চলিত ভাষায় হচ্ছে করবেন। তারপরে বর্তমান কালের মধ্যম পুরুষের বেলায় অনুজ্ঞা পদ হয়, তাহলে এখানে আমরা বলি মধ্যম পুরুষের বেলায় আপনারা কাজটি করুন, তার মানে এখানে উন বিভক্তি যুক্ত হয়েছে। তারপরে আমরা দেখব এটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা, আর ভবিষ্যৎকালের অনুজ্ঞা দেখবো আপনারা কাজটি করবেন, এটা হচ্ছে চলিত ভাষার ক্ষেত্রে এবেন বেন বিভক্তি যুক্ত হয়, আর সাধু ভাষার ক্ষেত্রে করিবেন। তার মানে মধ্যম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞার বেলায় ইবেন বিভক্তি যুক্ত হয়। তারপর আমরা দেখব মধ্যম পুরুষে সাধারণভাবে কোনো কিছু বোঝাতে গেলে যেই বিভক্তিগুলো যুক্ত হয়, সাধারণ সর্বনাম হচ্ছে তুমি তোমরা কাজটি করো। এই মধ্যম পুরুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে কোনো বিভক্তি যুক্ত হয় না, এখানে কর যোগ অযুক্ত হয়। এটাকে শূন্য বিভক্তি বলা যায়। তারপর আমরা দেখবো এই করের সাথে অবিভক্তি যুক্ত হয়েছে। এটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই, সাধু এবং চলিত দুইটাই একই রূপ। তারপরে অতীতকালে দেখবো তুমি বা তোমরা কাজটি করিলে, এখানে ইলে বিভক্তি যুক্ত হয়েছে সাধু ভাষায়। চলিত ভাষায় করলে লে বিভক্তি, সাধু ভাষায় করিবে ইবে বিভক্তি ভবিষ্যৎকালে, আর ভবিষ্যৎকালে চলিত ভাষায় করবে। বর্তমান কালের ক্ষেত্রে আমরা খেয়াল করব যখন মধ্যম পুরুষে সাধারণ যে সর্বনাম পদগুলো আছে সেই সর্বনামগুলো ব্যবহার করা হয়, সেখানে বর্তমান কালে যে রূপটি বর্তমান কালের অনুজ্ঞারও সেই রূপটি হয়। আমরা দেখতে পাচ্ছি তুমি বা তোমরা কাজটি করো। আবার ভবিষ্যৎ কালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তুমি বা তোমরা কাজটি করো বা সাধু ভাষায় করিও। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে যে ক্রিয়ার সাথে এটা কোনটার সাথে কি রূপ হয়, বর্তমান কালের অনুজ্ঞায় কি রূপ হয় এবং ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কি রূপ হয়। তারপরে আমরা দেখব মধ্যম পুরুষের তুচ্ছার্থক সর্বনাম বা ঘনিষ্ঠার্থক সর্বনামের সাথে সর্বনাম ব্যবহার করে যখন আমরা কোনো বাক্যে ক্রিয়াপদ ব্যবহার করব সেই ক্রিয়ার সাথে কি বিভক্তি যুক্ত হয়েছে? তুই বা তোরা কাজটি করিস, এখানে করের সাথে ইস বিভক্তি যুক্ত হয়েছে। সাধু ভাষায় অতীতকালে করিলি ইলি বিভক্তি, আবার সাধু ভাষায় চলিত ভাষায় অতীতকালে করলি, ভবিষ্যৎকালে সাধু ভাষায় করিবি ইবি বিভক্তি, আবার চলিত ভাষায় করবি ই বিভক্তি। বর্তমান কালের অনুজ্ঞায় কোনো বিভক্তি যুক্ত হয় না, তাই বলছে তুই বা তোরা কাজটি কর। আর ভবিষ্যৎকালে ইস বিভক্তি যুক্ত হয় ভবিষ্যৎকালের অনুজ্ঞায়, তুই বা তোরা কাজটি করিস। সেটা সাধু এবং চলিত দুইটারই একই রূপ হবে। তারপরে আমরা দেখব নাম পুরুষের বেলায়, নাম পুরুষের ক্ষেত্রে যেই সর্বনাম পদগুলা আছে সেই সর্বনাম পদগুলা দিয়ে যখন আমরা বাক্য গঠন করব সেই ক্ষেত্রে ক্রিয়ার সাথে কোন বিভক্তি যুক্ত হয়? সে বা তারা কাজটি
করে, এখানে করের সাথে ই বিভক্তি যুক্ত হয়েছে বর্তমান কালে। অতীতকালে সাধু ভাষায় করিল ইর বিভক্তি, চলিত ভাষায় করলো, তারপরে ভবিষ্যৎকালে করিবে ইবে বিভক্তি, চলিত ভাষায় করবে বে বিভক্তি, আর নাম পুরুষের ক্ষেত্রে বর্তমান কালের অনুযায়ী করুক করুক উক বিভক্তি যুক্ত হবে, আর বর্তমান কালের অনুযায়ী উক বিভক্তি, আর ভবিষ্যৎ কালের অনুযায়ী করিবে, এটা হচ্ছে সাধু ভাষায় ইবে বিভক্তি, আর করবে চলিত ভাষায় বে বিভক্তি। এই যে বিষয়গুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তোমাদের মনে রাখতে হবে যে কোন কালে কোন পুরুষের সাথে কোন বিভক্তিটা যুক্ত হবে, এই বিষয়গুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেই জন্য তোমাদেরকে খুব ভালো করে বিষয়টা পড়তে হবে। তারপর আমরা যাব ধাতুর গণ। গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী, কিন্তু ধাতুর গণ বলতে ধাতুগুলোর বানানের ধরন বোঝানো হয়। গণ শব্দের অর্থ আমরা জানি শ্রেণী, কিন্তু ধাতুর গণ বলতে যেটা বোঝানো হয় সেই গণ হচ্ছে ধাতুর যে বানান, সেই বানানের ধরনটাকে বলা হয় ধাতুর গণ। ধাতুর গণ ঠিক করতে দুইটি বিষয় লক্ষ্য রাখা হয়। আমরা যে ধাতুর গণ, একটা ধাতু দেখে সেটা নির্ধারণ করব যে ধাতুটা কোন গণের অন্তর্ভুক্ত, ধাতুর যে গণগুলো আছে সেইটা নির্ধারণ করার জন্য আমাদেরকে দুইটি বিষয় লক্ষ্য করতে হয়। একটি হচ্ছে একটি ধাতুতে কয়টি অক্ষর আছে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হয়, এবং ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণটি কি, ধাতুর প্রথম যে বর্ণটা সেই বর্ণের সংযুক্ত স্বরবর্ণটি কি সেটি আমাদেরকে খেয়াল রাখতে হয়। এই দুইটি বিষয়ও তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ে মনে রাখবে। এবার একটা উদাহরণ দেই, ল আ ক্রিয়া মূল ধাতু হচ্ছে ল। এই যে ল একটা অক্ষর, এই অক্ষরটার সাথে এই অক্ষরটা কয় অক্ষর বিশিষ্ট ধাতু, এক অক্ষর বিশিষ্ট ধাতু, এবং ল এর সাথে স্বরবর্ণ যুক্ত আছে অ। নিয়ম অনুসারে আমরা দেখলাম কয় অক্ষর বিশিষ্ট ধাতু এবং প্রথম বর্ণটির সাথে কি যুক্ত আছে। অনুরূপ ভাবে এই যে ল ল ল শব্দটা, ল যে ক্রিয়ামূলটা, সেই ল ক্রিয়ামূলটা হচ্ছে সে ধাতুটা কোন আদিগণের অন্তর্ভুক্ত। আমরা যখন আদিগণ গুলা পড়বো তখন অবশ্যই দেখবো এই যে ল ক্রিয়াপদটা হ আদিগণের অন্তর্ভুক্ত একটা ক্রিয়াপদ। তারপরে আমরা দেখব বাংলা ভাষায় সমস্ত ধাতুকে 20টি গণে ভাগ করা হয়েছে। কতটি গণে? 20টি গণে ভাগ করা হয়েছে। তোমাদেরকে এই যে 20টি গণ, সিরিয়ালি 20টি গণ মনে রাখতে হবে। এই 20টি গণ যদি মনে রাখো এবং 20টি গণের সাথে দেখবে যে এই গণগুলাতে প্রথম প্রত্যেকটা বর্ণে কোন স্বরধ্বনি যুক্ত আছে। এই স্বরধ্বনিগুলো যদি আইডেন্টিফাই করতে পারো, চিহ্নিত করতে পারো, তাহলে এখান থেকে যত ধরনের ক্রিয়াপদই গঠিত হোক না কেন তোমরা বের করতে পারবে যে এই ক্রিয়াপদটা কোন আদিগণ, এই ক্রিয়াপদের মূল ধাতু কোন আদিগণের অন্তর্ভুক্ত। আমরা একটু দেখি, শুরুতে হ আদিগণ। হ একটা এক অক্ষর বিশিষ্ট ধাতু। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই হ আদিগণ, এটা এক অক্ষর বিশিষ্ট ধাতু। হ যোগ অ, এই ধরনের যত ধাতু আমরা পাবো সব এক অক্ষর বিশিষ্ট ধাতু, এবং তার সাথে অযুক্ত থাকবে সবগুলোই হ আদিগণের অন্তর্ভুক্ত হবে। এটা আমাদের মনে রাখতে হবে। আমি এখানে তোমাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করলাম, যেটার সাথে এই আদিগণের সাথে যে ধাতুটা আছে সেই ধাতুটার সাথে কি কোন স্বরবর্ণটা যুক্ত। এই হ আদিগণ অন্তর্ভুক্ত হ, ল, হ থেকে হওয়া, ল থেকে লওয়া, এই যে ক্রিয়াপদ গুলা, এই ধরনের যত ক্রিয়াপদ সামনে আমরা পাবো। ন থেকে নেওয়া, আমাদেরকে মনে রাখতে হবে ন থেকে নেওয়া, এই যে এই ধরনের যত ক্রিয়াপদ আমরা পাবো, এই ক্রিয়াপদ গুলা হ আদিগণের, ক্রিয়াপদের মূল ধাতু হ আদিগণের, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর আমরা দেখবো খা আদিগণ। খা আদিগণ কয় অক্ষর বিশিষ্ট? খা, এখানে কয় অক্ষর? এক অক্ষর। উচ্চারণ আমরা একসাথে যতটুকু উচ্চারণ করতে পারবো সেটাই হচ্ছে অক্ষর। খা আদিগণ এখানে কয় অক্ষর বিশিষ্ট? এক অক্ষর বিশিষ্ট। এখানে আমরা দেখবো যে ক্ষয়ের সাথে কোন স্বরধ্বনি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষয়ের সাথে আ স্বরধ্বনি আছে, এখন এই খা একটা বর্ণের পরে আকার যুক্ত হয়ে আমরা যতগুলা ধাতু পাবো সবগুলা ধাতু খা আদিগণের অন্তর্ভুক্ত, আমরা এটা ধরে নিতে পারবো। যেমন খা, ধা, পা, যা, এই যে ক্রিয়াপদ আদিগণ ধাতুগুলা আছে, এই ধাতুগুলা খা, দা, পা, যা, এই যে ধাতুগুলা সব খা আদিগণের অন্তর্ভুক্ত, কারণ এটা এক অক্ষর বিশিষ্ট ধাতু এবং এর মূল ধাতুর ক্রিয়াপদের সাথে স্বরবর্ণটা কি যুক্ত? আকার যুক্ত। তাই আমাদের মনে রাখতে হবে বিষয়টা। এই ধরনের সব ধাতু খা আদিগণের অন্তর্ভুক্ত। তারপর আমরা দেখবো দ্বি আদিগণ।
কয় অক্ষর বিশিষ্ট ধাতু? দ্বি আদিগণ এক অক্ষর বিশিষ্ট ধাতু। দ যোগ ই, দ যোগ ই এটা হচ্ছে প্রথমে ব্যঞ্জন, তারপর হচ্ছে হ্রস্ব ই। এইভাবে রস্বীকার যুক্ত যতগুলা ধাতু আমরা পাবো এক অক্ষর এবং রস্বীকার যুক্ত স্বরবর্ণ হচ্ছে হ্রস্ব ই এবং এক অক্ষর যুক্ত যে ধাতুগুলো পাবো এগুলো হচ্ছে দ্বি আদিগণের অন্তর্ভুক্ত। যেমন দ্বি থেকে যদি দেওয়া বলা হয়, দেওয়া এর মূল ধাতু কি? দ্বি। দ্বি কোন আদিগণের অন্তর্ভুক্ত? দ্বি আদিগণের অন্তর্ভুক্ত। নি থেকে নেওয়া হয়, তাহলে এটা ন থেকেও হয় আবার নি থেকেও হয়। নি থেকে নেওয়া হয়, তাহলে নেওয়ার মূল ধাতু কি? নি কোন আদিগণের অন্তর্ভুক্ত? দ্বি আদিগণের অন্তর্ভুক্ত। তারপরে আমরা দেখবো সু আদিগণ, এক অক্ষর বিশিষ্ট রস্যকার যুক্ত, অর্থাৎ এক অক্ষর বিশিষ্ট ধাতু এবং রস্যকার যুক্ত। তাহলে ছয়ের পরে রস্যকার আছে, এক অক্ষর বিশিষ্ট স্বরবর্ণ রস্যকার রস্যযুক্ত যে ধাতু সেটা হচ্ছে সু আদিগণের অন্তর্ভুক্ত ধাতু। এই ধরনের রস্যকার যুক্ত এক অক্ষর বিশিষ্ট বা এক বর্ণের সাথে রস্যকার যুক্ত এই ধরনের যত ধাতু আমরা পাবো সেই ধাতুগুলো কোন আদিগণের অন্তর্ভুক্ত হবে? সু আদিগণের অন্তর্ভুক্ত। অনুরূপ ভাবে চু মানে হচ্ছে চুয়ানো, চু মানে চুয়ে চুয়ে পড়া, তারপরে নু থেকে নোয়ানো, মাথা নোয়ানো, এ ধরনের কিছু বোঝায়। তারপরে চু থেকে ছোঁয়া, চু হচ্ছে মূল ধাতু। তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে এরকম ভাবে একটা ব্যঞ্জন বর্ণের সাথে যদি রস্যকার যুক্ত হয়ে বলে যে এটা কোন ধাতু, এখানে যা আছে এগুলা ছাড়াও আরো বর্ণ থাকতে পারে, যেটা কোন আদিগণের অন্তর্ভুক্ত, আমাদের মনে রাখতে হবে এটা সু আদিগণের অন্তর্ভুক্ত। তারপর আমরা দেখব কর। কর এক অক্ষর বিশিষ্ট ধাতু কিন্তু দুইটা বর্ণ, আমাদের মনে রাখতে হবে কর, ক অর, ক অর, কর। এখানে ক অর, এখানে কয়টা এখানে আমরা দুইটা বিষয় পাচ্ছি। এখানে দেখতে পাবো যে কয়টা বর্ণ, এখানে দুইটা বর্ণ। আমরা একটু খেয়াল করব, ক অর, কর ধাতুটাতে কর একটা আদিগণ, এই আদিগণ হচ্ছে মূল ধাতু। কর ধাতু, এই করে কয়টা বর্ণ? দুইটা বর্ণ। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা দেখব এই করের সাথে কোন স্বরবর্ণ যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি কয়ের সাথে অস্বরবর্ণ যুক্ত আছে, তারপরে স্বরবর্ণ ছাড়া কি, এটা হচ্ছে একটা র যুক্ত, স্বরবর্ণ ছাড়া একটা র যুক্ত আছে, স্বরধ্বনি ছাড়া একটা র যুক্ত আছে, এটা মিলেই হচ্ছে কর। আমরা এরকম ভাবে দেখব কর, কর ধাতু। অনুরূপ ভাবে আমরা খেয়াল করব যে প্রথম ব্যঞ্জনের সাথে অস্বরধ্বনি যুক্ত এবং দ্বিতীয় ব্যঞ্জনের সাথে কোনো স্বরধ্বনি নাই, এই ধরনের যত শব্দ আমরা পাবো সেই শব্দগুলা কিসের সাথে হবে? সেই শব্দগুলো হবে কর আদিগণের অন্তর্ভুক্ত। আমরা খেয়াল করব, আমি আবারও বলছি, প্রথম দুইটা বর্ণ বিশিষ্ট যে ধাতু, সেই ক্ষেত্রে আমরা দেখব দুইটা ব্যঞ্জন থাকবে, যেখানে দুইটা ব্যঞ্জন বর্ণ যুক্ত যে ধাতু, সেই ধাতুর ক্ষেত্রে আমরা খেয়াল করব প্রথম বর্ণে যদি অস্বরধ্বনি থাকে, প্রথম ব্যঞ্জনের সাথে যদি অস্বরধ্বনি থাকে এবং তারপরে স্বরধ্বনিহীন একটা ব্যঞ্জন থাকে, তাহলে সেই ধাতুগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেটা কি ধরনের ধাতু? সেটা কর আদিগণের ধাতু। এরকম আমরা দেখতে পাচ্ছি কম, গড়, চল। এই যে করের সাথে এই সবগুলোতে তোমরা হস দিয়ে নিবে, চল, গড়, কম। কয়ের সাথে অ আছে, এখানে ময়ের সাথে অ নাই, তার মানে এটা কর আদিগণ। গয়ের সাথে অ আছে, রয়ের সাথে অ নাই, তার মানে এটা কর আদিগণের। অনুরূপ ভাবে চল থেকে চলা ক্রিয়াপদ হয়, চলটা কোন আদিগণের? কর আদিগণের। তারপরে আমরা দেখব কহ। এতক্ষণ আমরা দেখছি কহ, হটাও একটা ব্যঞ্জন বর্ণ, কিন্তু এটা খেয়াল এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, করের সাথে তোমরা এই যে হ যেখানে থাকবে এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবে। উপরেরটাতে বলেছি যে প্রথম দুইটা ব্যঞ্জন বর্ণ বিশিষ্ট ধাতুতে যদি ক থাকে, তারপরে কয়ের সাথে দুইটা ব্যঞ্জন বর্ণ বিশিষ্ট ধাতুতে প্রথম বর্ণের সাথে যদি কি থাকে, অস্বরধ্বনি থাকে, তারপরে পরের ব্যঞ্জনের সাথে যদি স্বরধ্বনি না থাকে, সেটা কর আদিগণের। কিন্তু আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, কহ এবং নিচে গেলে গাহ পাবা, এই ধরনের হ যুক্ত থাকবে যে সমস্ত ধাতুতে, সেই ধাতুগুলা কোথায় থাকবে? কহ আদিগণের। প্রথম ব্যঞ্জনে স্বরধ্বনি থাকবে, প্রথম ব্যঞ্জনের সাথে অস্বরধ্বনি থাকবে। মনে রাখবে, প্রথম ব্যঞ্জনের সাথে অস্বরধ্বনি থাকবে এবং দ্বিতীয় ব্যঞ্জনটা হ হবে, স্বরধ্বনিহীন হ হবে। এই ধরনের যত ধাতু আমরা পাবো সেই ধাতুগুলো হবে কহ আদিগণের। আমি আবারও বলছি, প্রথম ব্যঞ্জনের সাথে অস্বরধ্বনি থাকবে এবং দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনিটা হ হবে, স্বরধ্বনিহীন হ
ব্যঞ্জন হবে, সেই ক্ষেত্রে এই ধরনের আমরা যতগুলা ধাতু পাবো সবগুলা ধাতু কহ আদিগণের। দেখো কহ, সহ, এটার সাথে অ আছে, তারপরে হ, তারপরে বহ, এই যে ধাতুগুলা, এই ধাতুগুলা হচ্ছে কহ আদিগণের। তোমাদের এটা মনে রাখতে হবে, স্বরধ্বনির পরে যদি হ থাকে, অস্বর প্রথম ব্যঞ্জনে অস্বরধ্বনি তারপরে হ থাকলে সেটা হচ্ছে কহ আদিগণের অন্তর্ভুক্ত। তারপরে আমরা দেখব কাট আদিগণ। কাট, দেখো এখন আমরা অসংযুক্ত পড়ছি, এখন আমরা দেখব যে প্রথম ব্যঞ্জনের সাথে আ যুক্ত, আ স্বরধ্বনি যুক্ত এবং দ্বিতীয়টা স্বরধ্বনিহীন। প্রথম ব্যঞ্জনের সাথে আ স্বরধ্বনি যুক্ত, এই যে প্রথম ব্যঞ্জনের সাথে আ স্বরধ্বনি যুক্ত, এবং দ্বিতীয় ব্যঞ্জনটার সাথে একটা ধাতুতে দ্বিতীয় ব্যঞ্জনের সাথে কোনো স্বরধ্বনি নাই, এই ধরনের যেই ধাতুগুলা আমরা পাবো সেই ধাতুগুলা সব কাট আদিগণের অন্তর্ভুক্ত হবে। তোমরা দেখতে পাচ্ছ গা, চাল, আঁক, বাদ, না, বাদ, কাঁদ, এই যে ধাতুগুলো, এই ধাতুগুলা প্রথম বর্ণের সাথে আ আছে, দ্বিতীয় ব্যঞ্জনের সাথে কোনো ব্যঞ্জন, কোনো স্বরধ্বনি নেই। তারপরে আমরা দেখব গাহ আদিগণ। আগে আমরা পড়েছি আকারযুক্ত অকারযুক্ত বর্ণের পরে হ থাকবে, হ থাকলে সেগুলা অহ আদিগণের অন্তর্ভুক্ত। আর এখানে আমরা দেখব যে আকারযুক্ত ব্যঞ্জনের পরে, আকারযুক্ত ব্যঞ্জনের পরে যদি হ থাকে, স্বরধ্বনিহীন হ থাকে, আকারযুক্ত ব্যঞ্জনের পরে যদি স্বরধ্বনিহীন হ থাকে, তাহলে মনে রাখতে হবে এই ধরনের যত ধাতু আমরা পাবো সেই ধাতুগুলা গাহ আদিগণের অন্তর্ভুক্ত। তোমরা দেখতে পাচ্ছ আকারযুক্ত ব্যঞ্জন চা, তারপরে কোনো হ আছে, বা, না, এই যে আদিগণ গুলা ধাতুগুলা, এই ধাতুগুলা গাহা আদিগণের অন্তর্ভুক্ত, কারণ আকারযুক্ত ব্যঞ্জনের পরে হ থাকবে, হয়ের সাথে কোনো ব্যঞ্জন ধ্বনি থাকবে না। তারপর আমরা দেখব লিখ আদিগণ। লিখ আদিগণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, রস্বীকার যুক্ত ব্যঞ্জনের পরে স্বরধ্বনিহীন, রস্বীকার যুক্ত ব্যঞ্জনের পরে স্বরধ্বনিহীন ব্যঞ্জন থাকলে যেই ধাতুগুলা আমরা পাবো সেই ধাতুগুলা লিখ আদিগণের অন্তর্ভুক্ত। কিন, গির, জিত, ফির, ভিড়, চিন। আমরা এখানেও দেখতে পাচ্ছি রস্বীকার যুক্ত ব্যঞ্জনের পরে, রস্বীকার যুক্ত ব্যঞ্জনের পরে স্বরধ্বনিহীন যে আরেকটা ব্যঞ্জন থাকবে, এই ধরনের যত যত আমরা ধাতু পাবো সেই ধাতুগুলা লিখ আদিগণের অন্তর্ভুক্ত। তারপরে আমরা দেখব উট আদিগণ। রস্যকার যুক্ত রস্যকারের পরে, রস্যকারের পরে কি হবে, রস্যকার যুক্ত ব্যঞ্জন বা রস্যকারের পরে যদি কি থাকে, স্বরধ্বনিহীন কোনো ব্যঞ্জন থাকে, রস্যকারের পরে স্বরধ্বনিহীন যদি কোনো ব্যঞ্জন থাকে, রস্যকার যুক্ত ব্যঞ্জন বা রস্যুর পরে স্বরধ্বনিহীন যদি কোনো ব্যঞ্জন থাকে, সেটা হবে, সেই ধাতুগুলো হবে উট আদিগণের অন্তর্ভুক্ত। উড। তারপরে দেখো শুন, এই যে রস্যকার যুক্ত ব্যঞ্জন, রস্যকার আছে, রস্যকারের পরে কি আছে, রস্যকারের পরে স্বরধ্বনিহীন ন, শুন, তারপরে ফুট, রস্যকার যুক্ত ব্যঞ্জনের পরে ট থাকলে সেটা কি, সেটা উট আদিগণের অন্তর্ভুক্ত। খুজ, রস্যকার যুক্ত ব্যঞ্জনের পরে কি আছে, বা রস্যকারের পরে স্বরধ্বনিহীন একটা ব্যঞ্জন আছে, অনুরূপ ভাবে খুল, ডুব, তুল। তাহলে আমরা বুঝতে পারলাম যে রস্যকার বা রস্যু বা রস্যকার যুক্ত ব্যঞ্জনের পরে স্বরধ্বনিহীন যে ব্যঞ্জন থাকলে যে ধাতুগুলো আমরা পাবো সেই ধাতুগুলো হচ্ছে উট আদিগণের অন্তর্ভুক্ত। তারপরে আমরা দেখবো লাফা আদিগণ। আকারযুক্ত ব্যঞ্জনের পরে আরেকটা আকারযুক্ত ব্যঞ্জন যদি থাকে, আকারযুক্ত ব্যঞ্জনের পরে আরেকটা আকারযুক্ত ব্যঞ্জন যদি থাকে, তাহলে আমাদের মনে ধরে নিতে হবে এই ধরনের যতগুলা ধাতু আমরা পাবো সব লাফা আদিগণের অন্তর্ভুক্ত। আকারযুক্ত ব্যঞ্জনের পরে, আকারযুক্ত ব্যঞ্জনের পরে যদি আরেকটা কি থাকে, ব্যঞ্জন থাকে হ ব্যতীত, মনে রাখতে হবে এই যে হ আছে যতগুলাতে, এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আকারযুক্ত ব্যঞ্জনের পরে হ ব্যতীত যদি কোনো আকারযুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে সেটা হবে লাফা আদিগণের অন্তর্ভুক্ত। যেমন দেখো কাটা, আকারযুক্ত ব্যঞ্জনের পরে আরেকটা আকারযুক্ত ব্যঞ্জন ডাকা, বাজা, আগা, এই যে ধাতুগুলো, এই ধাতুগুলো হচ্ছে লাফা আদিগণের অন্তর্ভুক্ত। তারপরে আমরা দেখবো নাহা আদিগণ, অর্থাৎ আকারযুক্ত ব্যঞ্জনের পরে যদি আকারযুক্ত হওয়া, আকারযুক্ত কি থাকে, হ থাকে, আকারযুক্ত একটা ব্যঞ্জনের পরে যদি আকারযুক্ত হ থাকে, তাহলে সেটা নাহা আদিগণের অন্তর্ভুক্ত হবে, সেই ধাতুগুলা দেখতেই পাচ্ছ গাহা। তারপরে দেখো ফিরা আদিগণ। রস্বীকার যুক্ত ব্যঞ্জনের পরে যদি কি থাকে, রস্বীকার যুক্ত ব্যঞ্জনের পরে যদি আকারযুক্ত ব্যঞ্জন থাকে, রস্বীকার যুক্ত ব্যঞ্জনের পরে যদি আকারযুক্ত ব্যঞ্জন থাকে, রস্বীকার যুক্ত ব্যঞ্জনের পরে যদি আকারযুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে সেটা ফিরা আদিগণের অন্তর্ভুক্ত হবে। ফিরা, দেখো দেখো রস্বীকার যুক্ত ব্যঞ্জন, তারপরে আকারযুক্ত ব্যঞ্জন ছিটা, শিখা, ঝিমা, চিরা। তারপরে তোমরা দেখবে ঘুরা আদিগণ।
ঘুরা আদিগণ রস্যকার যুক্ত ব্যঞ্জনের পরে যদি রস্যকার যুক্ত ব্যঞ্জনের পরে যদি আকার যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেটা হবে ঘুরা আদিগণের। মনে রাখতে হবে রস্যকার যুক্ত ব্যঞ্জনের পরে যদি আকার যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেটা হবে ঘুরা আদিগণের। তোমরা দেখতেই পাচ্ছ রস্যকার যুক্ত ব্যঞ্জন বা রস্যকারের পর দুইটাই তোমরা মনে রাখবে যে আগে যেভাবে বলেছিলাম ঘুরা উঁচা, রস্যকারের পরে কি স্বরধ্বনির পরে আকার, তারপরে রস্যকারের পরে কি আকার যুক্ত ব্যঞ্জন, পুরা রস্যকারের পরে আকার, তারপরে দেখবে ধোয়া আদিগণ ওকারের পরে আকার, ওকার যুক্ত ওকারের পরে আকার যদি থাকে কোন ধাতুতে ওকার যুক্ত ব্যঞ্জনের পরে যদি আকার যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেটা হবে ধোয়া আদিগণ ওকারের পরে আকার। দেখতেই পাচ্ছ ধোয়া, শোয়া, খোঁচা, খোয়া, গোছা, যোগা, এই যে ধাতুগুলা কিভাবে গঠিত? ওকার যুক্ত ব্যঞ্জনের পরে আকার যুক্ত ব্যঞ্জন, তাই এগুলো হচ্ছে ধোয়া আদিগণের অন্তর্ভুক্ত। তারপরে আমরা দেখবো দৌড়া আদিগণ। দৌড়া আদিগণ ঔকার যুক্ত ব্যঞ্জনের পরে যদি আকার যুক্ত ব্যঞ্জন থাকে কোন ধাতুতে তাহলে সেই ধাতুগুলো হবে দৌড়া আদিগণ। ওকার যুক্ত ব্যঞ্জনের পরে যদি আকার যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে এই ধাতুগুলো হবে দৌড়া আদিগণ, যেমন পৌঁছা, দৌড়া, চটকা আদিগণ। এবার আমরা চলে আসছি চটকা আদিগণ। খেয়াল করবে চটকা আদিগণে কি অকার যুক্ত ব্যঞ্জনের পরে অকারের পরে কি থাকবে? অকারের পরে স্বরধ্বনিহীন ব্যঞ্জন, অকার যুক্ত ব্যঞ্জনের পরে স্বরধ্বনিহীন ব্যঞ্জন এবং তারপরে যদি একটা আকার যুক্ত ব্যঞ্জন থাকে, এই এরূপ যত আমরা ধাতু পাবো সব ধাতু চটকা আদিগণের অন্তর্ভুক্ত। অকার যুক্ত ব্যঞ্জনের পরে স্বরধ্বনিহীন ব্যঞ্জন, তার পরবর্তীতে একটা আকার যুক্ত ব্যঞ্জন থাকলে সেটা হবে চটকা আদিগণের অন্তর্ভুক্ত। দেখতেই পাচ্ছ চটকা থেকে সঞ্জা, অকার যুক্ত স, তারপরে কোনো স্বরধ্বনি নাই, তারপরে আকার যুক্ত ঝ আকার, অনুরূপভাবে দমকা, কচলা। তারপরে আমরা দেখবো বিগ্রা আদিগণ। বিগ্রা আদিগণটা হচ্ছে রস্যিকার যুক্ত ব্যঞ্জনের পরে বিগ্রা আদিগণ রস্যিকার যুক্ত ইকার যুক্ত ব্যঞ্জনের পরে কোনো স্বরধ্বনি থাকবে না এবং শেষে হচ্ছে আকার যুক্ত ব্যঞ্জন থাকবে। এই ধরনের যত ধাতু আমরা পাবো সেগুলো হচ্ছে বিগ্রা আদিগণ। শুরুতে কি থাকবে? রস্যিকার থাকবে, তার মানে প্রথম বর্ণটাতে রস্যিকার যুক্ত হবে, পরেরটা কোনো স্বরধ্বনি থাকবে না, তারপরে আকার যুক্ত একটা ব্যঞ্জন থাকবে। তাহলে এরূপ ধাতু আমরা পেলে সেটা বিগ্রা আদিগণের অন্তর্ভুক্ত হবে। হিসরা, এর সাথে এই যে হিসরা, ছিটকা, এগুলো মাঝের বর্ণটাতে তোমরা হস চিহ্ন দিয়ে নিবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। হিসরা ইকার যুক্ত ব্যঞ্জনের পরে কোনো স্বরধ্বনিহীন ব্যঞ্জন, তারপরে আকার যুক্ত ব্যঞ্জন, ছিটকা, তারপরে শিটকা, এই যে এগুলো সবগুলা বিগ্রা আদিগণের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে উল্টা আদিগণ। রস্যকার বা রস্যকার যুক্ত ব্যঞ্জনের পরে স্বরধ্বনিহীন ব্যঞ্জন, তারপরে আকার যুক্ত ব্যঞ্জন থাকলে সেই সকল ধাতু উল্টা আদিগণের অন্তর্ভুক্ত। যে সমস্ত ধাতুতে আমরা পাবো রস্যকার বা রস্যকার যুক্ত ব্যঞ্জন, তারপরে বর্ণটিতে কোনো ব্যঞ্জন ধ্বনি কোনো স্বরধ্বনি থাকবে না, স্বরধ্বনিহীন ব্যঞ্জন হবে এবং সর্বশেষটাতে কি হবে? আকার যুক্ত ব্যঞ্জন হবে। এই ধরনের ধাতুগুলা আমরা উল্টা আদিগণের অন্তর্ভুক্ত বলে ধরে নিব। দেখো উদাহরণে দুমরা রস্যকার যুক্ত ব্যঞ্জন বা রস্যকারের পরে কোনো কার চিহ্ন, কোনো স্বরধ্বনি ছাড়াই ব্যঞ্জন বর্ণ, তারপরে আকার যুক্ত ব্যঞ্জন, মুসরা, উচ্চা। তারপরে দেখবো ছোবলা আদিগণ। ছোবলা আদিগণটা কি রকম? ছোবলা হচ্ছে ওকার যুক্ত ব্যঞ্জনের পরে ছোবলা। দেখো ছোবলা আদিগণের মধ্যে তোমরা এখানে দেখতে পাবে প্রথম বর্ণে ওকার যুক্ত ব্যঞ্জন, তারপরে অকার যুক্ত ব্যঞ্জন, তারপরে আকার যুক্ত ব্যঞ্জন কোনো ধাতুতে থাকলে সেটা হবে ছোবলা আদিগণ। মনে রাখতে হবে ওকার যুক্ত ব্যঞ্জনের পর অকার যুক্ত ব্যঞ্জন, তারপরে আকার যুক্ত ব্যঞ্জন যদি থাকে কোনো ধাতুতে সেটা হবে ছোবলা আদিগণের। ছোবলা আদিগণের অন্তর্ভুক্ত কোঁচকা, কোকড়া, কোদলা, এই যে শব্দগুলা, এই শব্দগুলা ছোবলা আদিগণের অন্তর্ভুক্ত। তোমাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে আদিগণগুলা কি এবং আদিগণগুলো আমরা কিভাবে বের করব, ধাতুর আদিগণ আমরা কিভাবে বের করব। এই স্বরধ্বনিগুলা মনে রাখলে আমরা ধাতুর আদিগণ বের করতে পারবো। আমরা তারপরে যাব কিছু বইতে কিছু উদাহরণ দেয়া আছে, সেই বিষয়গুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোনটার সাথে কি বিভক্তি যুক্ত হয়। তারপরে তোমরা এখান থেকে সাধারণ, ঘটমান, পুরা, ঘটিত এবং অনুজ্ঞা পদে নাম পুরুষের সাথে কি বিভক্তি যুক্ত হয়, সাধু ভাষায় নাম পুরুষের সাথে চলিত ভাষায় কি বিভক্তি যুক্ত হয়, এগুলো তোমরা এখান থেকে দেখে নিবে। যদিও আমি বক্সের মাধ্যমে শুরুতে দেখিয়েছি, এগুলো তোমরা এখান থেকে খুব ভালোভাবে দেখে নিবে। সাধারণের সাথে কি হয়, মধ্যমের সাথে কি হয়, আর সম্ভ্রান্তের সাথে কি হয়, আর নাম পুরুষের সাথে কোন বিভক্তি যুক্ত হয়, এগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করে নিবে। তারপরে দেখবে যে
অতীতকালে কোন বিভক্তি যুক্ত হয়? আগের গুলা গেল বর্তমান কাল, আমি তোমাদের সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করেছি ওই বক্সের মধ্যে, যে ভবিষ্যৎ অতীতকালে কি ধরনের বিভক্তি যুক্ত হয়, কোন পুরুষের সাথে, বা তারপরে ভবিষ্যৎকালে কিভাবে যুক্ত হয়, কোন পুরুষের সাথে কোন বিভক্তিটা যুক্ত হয়, এই বিষয়গুলো তোমরা মনে রাখবে। তারপরে মনে রাখবে একটা বিষয় খেয়াল রাখবে, যখন আমরা অতীতকালের ক্রিয়াপদ গঠন করব ধাতু থেকে, কর ধাতুর পরে যদি চ এবং ছ যুক্ত হয় তাহলে র লোপ পায়। এই যে একটা দ্রষ্টপদে আছে, এটা খুব ভালোভাবে মনে রাখবে। করছিলের জায়গায় করছিলে বা করছিলি, এই কর ধাতুর পরে চয় ছ যুক্ত হলে কর ধাতুর রটা লোপ পায়, এটা ভালোভাবে মনে রাখবে। তারপরে আমরা দেখব কর ধাতু যোগে, এখানে কি দেওয়া আছে, কর ধাতুর রূপ গড় স্বর প্রভৃতি, অর্থাৎ কর ধাতু যোগে ক্রিয়াপদ ঘটিত হলে সেই ক্রিয়াপদ গুলা কোন কালে কি রকম হবে, সাধু ভাষায় কি রকম হবে, চলিত ভাষায় কি রকম হবে, এই বিষয়গুলো এখানে দেয়া আছে। বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব কাল মিলিয়ে অনুজ্ঞা পদ সহ সবকিছু দেয়া আছে, তোমরা এখানে খেয়াল রাখবে। আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবে, এখানে যে 1 2 সিরিয়াল দিয়ে যে নামগুলা দেয়া আছে, পরবর্তী বক্স গুলাতে তোমরা এই যে নামগুলা আছে এই নামগুলা তোমরা পাবে না। এই সিরিয়ালটা মনে রাখবে, 1 কি ছিল সাধারণ বর্তমান, 2 এ সাধারণ বর্তমান, 3 এ পুরা গঠিত, 4 এ বর্তমান অনুজ্ঞা, 5 এ নিত্যবৃত্ত অতীত, 5 সাধারণ অতীত, 6 নিত্যবৃত্ত অতীত, 7 ঘটমান অতীত, 8 পুরা গঠিত অতীত, 9 সাধারণ ভবিষ্যৎ, 10 ভবিষ্যৎ অনুজ্ঞা। এই বিষয়গুলো তোমরা ভালোভাবে মনে রাখবে, তাহলে পরবর্তীগুলো তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। এই যে এখানে দেয়া আছে, এখানে কি দেয়া আছে, সাধু এবং চলিত ভাষায় কোনটার কি রূপ হয় দেখতে পাচ্ছ। এই যে পুরুষবাচক শব্দ এখানে দেয়া আছে, সাধু এবং চলিত, নিচে সাধু এবং চলিত এগুলো লেখা থাকবে না, কোন পুরুষের সাথে কি হবে এগুলো লেখা থাকবে না। এখানে খেয়াল করবে এই যে বক্স গুলাতে এখানে কি লেখা আছে, এই যে সাধারণ বর্তমান কালে সে যায়, আপনি যান, তুমি যাও, তুই যাইস, তোরা, তারপরে সে যায়, এই যে দেয়া আছে এগুলো তোমরা আগের গুলা মনে রাখলে এগুলো তোমরা খেয়াল করতে পারবে। এখানে দেয়া আছে যা আদিগণ যুক্ত, যা যে ক্রিয়ামূলটা আছে সেই ক্রিয়ামূল দিয়ে যে ক্রিয়াপদ গুলা গঠিত হয়, সেই ক্রিয়াপদ গুলা কোন কালে কোন বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় সেইগুলো এখানে দেয়া আছে। তোমরা এই বিষয়গুলো বই থেকে ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবে, এবং না বুঝলে তোমরা এখান থেকে আমাকে প্রশ্ন করে সেগুলো বুঝে নিবে পরবর্তীতে। তারপরে লিক আদিগণ দিয়ে, লিক হচ্ছে আদিগণ, লিক আদিগণ দিয়ে যে ক্রিয়াপদ গুলা গঠিত হয় সেই ক্রিয়াপদ গুলা কোন কালে কিরকম হয়, কোন পুরুষের সাথে কিরকম হয়, সাধু ভাষায় কিরকম হয়, চলিত ভাষায় কিরকম হয়, সেই বিষয়গুলা এখানে দেয়া আছে। তোমরা দেখবো সাধু এবং চলিত দুইভাবে দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছ উত্তম পুরুষে কি, মধ্যম পুরুষে কি, নাম পুরুষে কি, আবার অনুজ্ঞায় কি, এই বিষয়গুলো এখানে দেয়া আছে, তোমরা খেয়াল রাখবে। তারপরে দেখবে দে আদিগণ দিয়ে কিভাবে ক্রিয়াপদ গঠিত হয়, দি আদিগণের সাথে কোন বিভক্তি যুক্ত হয়, কোন ক্রিয়াপদ গঠিত হয়, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তোমরা এগুলো এখান থেকে পড়ার চেষ্টা করবে। তারপরে উট আদিগণ যুগ, তোমাদের যে আদিগণ গুলো আছে সেই আদিগণ গুলো ধরে এখানে দেওয়া আছে। উট আদিগণ যুগে গঠিত যে ক্রিয়াপদ গুলা আছে সেই ক্রিয়াপদ গুলা এখানে দেওয়া আছে, এগুলা কোন বিভক্তি যুক্ত হয় এগুলা তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে এখান থেকে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, প্রত্যেকটার নিচে এরকম 10 দেওয়া আছে। উঠ, 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 উঠছিল, উঠিল, উঠতেছিল, উঠছিল, উঠিয়াছিল, শব্দগুলোর উচ্চারণে অকারান্ত হয়, শব্দগুলোর উচ্চারণ অকারান্ত, কোথায় অকারান্ত হয়, শেষ শব্দগুলোর উচ্চারণ সর্বশেষ বর্ণটা অকারান্ত হয়, এটা বোঝানোর চেষ্টা করতেছে। উঠেছিল, উঠিয়াছিল, উঠিল, উঠ, এই যে শব্দগুলো শেষ অকারান্ত হয় এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছে। এই বিষয়গুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে সু আদিগণ যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গুলা গঠিত হয় সেই ক্রিয়াপদের বিভিন্ন কালের এবং পুরুষের রূপ এখানে দেয়া। তারপরে তোমরা দেখবে প্রযোজক ধাতু, এখানে আমরা দেখব প্রযোজক ধাতুটা কি। প্রযোজক ধাতুর চলিত রূপ সাধনে কখনো কখনো মূল ধাতুর সঙ্গে শুধু প্রযোজক ধাতুটি যুক্ত হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে প্রযোজক ধাতুর চলিত রূপ সাধনে কখনো কখনো মূল ধাতুর সাথে প্রযোজক কোন ধাতুর কোন রূপটি যুক্ত হয়, তখন তোমাদের মনে রাখতে হবে প্রযোজক ধাতুর প্রযোজক রূপটি যুক্ত হয়। দেখো, শিক্ষক ছাত্রদের পড়াইছেন, এখানে শিক্ষক ছাত্রদের পড়াইছেন, এই যে শব্দটা পড়াইছেন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাধুরূপ, কিন্তু এটা যখন চলিত ভাষায় হবে পর যোগ আ, পড়া, সাধুরূপের ক্ষেত্রে পর যোগ আ, পড়া, একটা ক্রিয়াপদ গঠিত হলো, সেই ক্রিয়াপদটা যখন প্রযোজক ধাতুতে নিব তখন সেটা হয়ে যাবে পড়াইছেন সাধু ভাষার ক্ষেত্রে। আর যখন চলিত রূপ হবে শিক্ষক ছাত্রটিকে পড়িয়েছেন,
শিক্ষক ছাত্রটিকে পড়িয়েছেন, এটাই বোঝানোর চেষ্টা করতেছে এই নিয়মটাতে, যে যখন চলিত ভাষায় হবে সেটা কি হবে, সেটা এই পর ধাতুর সাথে এই যে পড়িয়েছেন ইয়েছেন ধাতুটা সরাসরি যুক্ত হয়ে যাবে। এখানে অতিরিক্ত যুক্ত হবে না, অর্থাৎ মূল ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হবে না। চলিত ভাষার ক্ষেত্রে সরাসরি এই যে ক্রিয়া বিভক্তিটা আছে সেটা যুক্ত হয়ে প্রয়োজক ধাতু গঠিত হবে। তারপরে হ ধাতু যোগে দাঁড়াও, তোমাকে হওয়াচ্ছি, হ ধাতু যোগে যে ক্রিয়াপদ তোমাকে হওয়াচ্ছি, এগুলো প্রয়োজক ধাতুর ক্রিয়াপদ তোমাদেরকে মনে রাখতে হবে। কারণ হওয়াচ্ছি বলছে তুমি হবে, আমি তোমাকে হওয়াবো, মানে তোমাকে কোনো কাজ করানোর কথা বলছে। শিখাচ্ছি, তুমি শিখবে, শিখ ধাতু যোগে প্রয়োজক ধাতু, যে কে তোমাকে গান শেখাচ্ছে, কেউ শেখাচ্ছে, তুমি শিখছো, কিন্তু শেখার কাজটা তুমি করতেছো, আরেকজন শেখাচ্ছে, তাই এটা হচ্ছে শেখানোর কাজটা আরেকজন করতেছে, তাই এটা প্রয়োজক ধাতু। তারপরে দেখো শুন ধাতু যোগে একই কথা সোনালি রে, আমি শুনেছি কিন্তু আরেকজন আমাকে শোনাইছে, তাই এই যে সোনালি শব্দটা কি, এটা প্রয়োজক ধাতুর ক্রিয়াপদ, আর শুন ধাতু যোগে প্রয়োজক ধাতুর ক্রিয়ার রূপ হচ্ছে এটা। তোমরা এই বিষয়গুলা খেয়াল রাখবে। তারপরে দেখবে প্রয়োজক ধাতুর বিভক্তি ও বর্তমান কালের সাথে প্রয়োজক ধাতুর সাথে কোন বিভক্তি যুক্ত হয়ে কি হয়, কোন বিভক্তি যুক্ত হয়ে বর্তমান কালে প্রয়োজক ধাতুর ক্রিয়াপদ গঠিত হয়, আবার অতীত কালে কোন বিভক্তি যুক্ত হয়ে আবার ভবিষ্যৎকালে কোন বিভক্তি যুক্ত হয়ে প্রয়োজক ধাতুর ক্রিয়াপদ গঠিত হয়। তোমাদের মনে রাখতে হবে এখানে যতগুলা ক্রিয়াপদ আছে, এখানে সাধু এবং চলিত রূপ এবং পুরুষ ভেদে এই সবগুলা রূপ দেয়া আছে। একটু খেয়াল করো, এখানে দেয়া আছে সাধু এবং চলিত। সাধু ভাষায় কি রূপ হয়, চলিত ভাষায় কি হয়, যে নাম পুরুষে কি, এটা হচ্ছে কি মধ্যম পুরুষে কি, আর উত্তম পুরুষে কি রূপ হয় প্রয়োজক ধাতুর ক্ষেত্রে ক্রিয়াপদের বিভক্তিটা, সেই বিষয়গুলো দেয়া আছে কাল ভেদে। তোমরা এগুলো একটু খেয়াল রাখবে। তোমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের এই যে শব্দগুলা যখন তোমরা দেখবে, এই শব্দগুলোর ক্ষেত্রে কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে দেখো প্রয়োজক ধাতুর রূপ সাধনে তারকা চিহ্নর স্থলে মূল ধাতুর পরে সংযোজিত হবে, আর কিন্তু শূন্য স্থলে সংযোজিত হবে না। তোমাদের একটা বিষয় এখানে আমি বলি, এখানে তোমরা দেখবে স্টার চিহ্ন দেয়া আছে এবং শূন্য দেয়া আছে, যেগুলাতে স্টার চিহ্ন দেয়া আছে সেইগুলোর পরে প্রযোজক ধাতুর বেলায় কি যুক্ত হবে, প্রত্যয় যুক্ত হয়ে তারপরে এই বিভক্তিটা যুক্ত হবে। এই যে বিভক্তিগুলো আছে স্টার চিহ্ন দেয়া, এই বিভক্তিগুলা যুক্ত হবে যখন, তখন ধাতুর সাথে কি হবে, মূল ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া হবে। এটা মনে রাখতে হবে। আমরা যখন প্রযোজক ক্রিয়া পড়েছি, ধাতুর সাথে প্যারণার্থক প্রত্যয় যুক্ত হয়ে প্রযোজক ধাতু গঠিত হয়, সেই কথাটা মাথায় রেখে তোমাদের মনে রাখতে হবে যে স্টার চিহ্ন দেয়া যে বিভক্তিগুলো আছে এখানে, সেইগুলোর সাথে সেগুলো যুক্ত হলে প্রযোজক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হওয়ার পর এই ধাতুগুলো যুক্ত হবে। আর যেগুলোতে শূন্য দেয়া আছে সেইগুলোর সাথে কি হবে, এগুলো সরাসরি যুক্ত হয়ে যাবে ধাতুর সাথে। তাহলে তোমাদের এখানে একটা কাজ করতে হবে, যেহেতু এখানে এই যে শূন্য দেয়া সংখ্যা শূন্য দেওয়ার সংখ্যা হচ্ছে কম, শূন্য দেওয়ার শব্দ হচ্ছে কম সংখ্যায়, তাই তোমরা এখানে এই শূন্য দেওয়ার গুলাই মনে রাখার চেষ্টা করবে, যে এইগুলাতে কি হবে না, এগুলা সরাসরি ধাতুর সাথে যুক্ত হবে প্রযোজক ক্রিয়ার গঠনে, এগুলা সরাসরি ধাতুর সাথে যুক্ত হয়ে যাবে প্রযোজক ক্রিয়া গঠনে। আর বাকিগুলা এগুলা বাদে বাকি যতগুলা আছে বিভক্তি, সেইগুলোর সাথে কি হবে না, কখনো সেইখানে সরাসরি এই বিভক্তিটা যুক্ত হবে না, বরং প্রত্যয় হয়ে যুক্ত হবে। খালি শূন্য দেয়া যেগুলো আছে এগুলো তোমরা মনে রাখলেই তোমাদের বাকিগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সাথে সাথে এই যে লাইনটুকু, এই লাইনটুকু তোমরা মনে রাখার চেষ্টা করবে। তারপরে আমরা আসি, এখানে কর ধাতুর প্রযোজক রূপ উদাহরণ দেয়া আছে, বর্তমান বর্তমান পুরা গঠিত কাল পুরুষ এবং কাল পুরুষ ভেদে অনুজ্ঞাপদ সহকারে তোমরা কোন ধাতুর রূপটা, কোন ধাতুর ক্রিয়ার রূপটা, কোন কালের ক্রিয়ার রূপটা কি প্রযোজক ধাতুর ক্ষেত্রে, সেই প্রযোজক ধাতুর ক্রিয়ার রূপটা তোমরা এখান থেকে দেখে তার বিভক্তিটা বের করার চেষ্টা করবে। তারপর দেখো পরিশিষ্ট অর্থাৎ ধাতুর রূপ সাধনে কতিপয় পরিবর্তন আমরা লক্ষ্য করবো। এখানে মূল ধাতু অকারান্ত হয়ে যে ক্রিয়াপদ হয়, মূল ধাতু অকারান্ত বলতে এখানে মূল ধাতুর অকারান্ত বলতে যে প্রথম সেই বর্ণটা থাকবে সেই বর্ণটা অকারান্ত হবে। তোমাদের মনে রাখতে হবে ধাতুর আমরা শুরুতেই বলেছি ধাতুর প্রথম বর্ণটা কোন স্বরধ্বনি যুক্ত সেটা আমাদের খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা আমরা এখানে অ্যাপ্লাই করব। ধাতুর মূল স্বর অকারান্ত বলতে প্রথম স্বরটা অকারান্ত কিনা সেইটা খেয়াল রেখে আমাদের মনে রাখতে হবে। কৈতামের মূল ধাতু কোন কারান্ত, তোমাদেরকে বলতে হবে এটা কহ ধাতুর অন্তর্গত, এই কহ ধাতুর মূল স্বর কি,
কহ ধাতুর মূল স্বর হচ্ছে অকারান্ত। তারপরে কইলাম, কইলামের মূল স্বর, মূল ধাতুর মূল স্বর কোন কারান্ত? অকারান্ত। কৈতি, এই যে মূল ধাতু, কৈতি ক্রিয়াপদের মূল ধাতু কোন কারান্ত? অকারান্ত। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। তারপরে মূল স্বর আকারান্ত কিছু ধাতু, মূল স্বর অকারান্ত ধাতু হচ্ছে কহ ধাতু, মূল স্বর আকারান্ত ধাতু কি? দুইটা ব্যঞ্জন বিশিষ্ট যে ধাতু আছে সেটার ক্ষেত্রে আমি বলতেছি। তারপরে দেখো মূল স্বর আকারান্ত খা ধাতু, খেলাম, এই ধাতুগুলো পরিবর্তন হয়। কইতাম, এগুলো হচ্ছে ধাতুর যে মূল রূপ আছে সেই মূল রূপের চলিত ভাষার ক্ষেত্রে পরিবর্তিত হয়ে এই ধাতুগুলা এইভাবে ক্রিয়াপদ ঘটিত করে। ধাতুর যে রূপ আছে, ধাতুর যে মূল রূপ আছে সেই রূপের পরিবর্তন করে এখানে ক্রিয়াপদ ঘটিত হয়। ধাতুর মূল রূপটাকে পরিবর্তন সাধন করে কি হয়, এখানে ক্রিয়াপদ ঘটিত হয় কিছু ধাতু, সেগুলো এখানে বলছে। কহ ধাতু মূল স্বর কি? অকারান্ত, তারপরে হ। আমরা এখানে দেখতে পাচ্ছি কইতাম, এখানে হয়ের কোনো লেশ পাচ্ছি না, মানে এগুলা অকারান্ত মূল স্বর, কিন্তু এটা কিছুটা পরিবর্তন হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। তারপরে কইলাম, কইলামে আমরা হয় অকারান্ত থাকলো প্রথমটা মূল স্বরটা, কিন্তু আমরা পরে হয়ের কোনো চিহ্ন পাই না, তাই এগুলো হচ্ছে কিছুটা পরিবর্তন হয়ে যে ধাতুগুলো গঠিত হয়, যে ক্রিয়াপদগুলো গঠিত হয় ধাতুর পরিবর্তন হয়ে, সেই ক্রিয়াপদগুলো এখানে দেয়া। তারপর আমরা দেখব মূল স্বর আকারান্ত, আকারান্ত হওয়ার পরে মূল স্বর আকারান্ত, কিন্তু ক্রিয়াপদ যখন গঠিত হয় সেই স্বরটা কিছুটা পরিবর্তিত হয়ে যায়। দেখো মূল স্বর আকারান্ত হলে শব্দ ক্রিয়াপদ হয় খাইলাম, কিন্তু সেটাকে আমরা চলিত ভাষায় ব্যবহার করি ক্রিয়াপদে খেলাম। এটাই বলছে যে চলিত ভাষার রূপ সাধনে কতিপয় পরিবর্তন। গেলেন, এটা মূল ধাতু আকারান্ত, শব্দটা ছিল খাইলেন, এটা হয়ে গেল খেলেন। তারপরে খেলো, খা ধাতু থেকে খেলো, খেলে। তোমাদের এটা মনে রাখতে হবে, মূল স্বরটা পরিবর্তিত হয়ে চলিত ভাষায় এই ক্রিয়াপদগুলো ঘটিত হয়। তারপরে যা ধাতু যোগে, যা ধাতুটা কি হয়? আকারান্ত, যা ধাতু থেকে পরিবর্তিত হয়ে গেল, গেল এর মূল শব্দ হচ্ছে যাইলো, যাইলো শব্দটা পরিবর্তিত হয়ে আমরা গেলো ব্যবহার করি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে গেলোর শব্দের ক্রিয়ামূলটা কোন ধাতুর অন্তর্গত বা কোন আদিগণের অন্তর্ভুক্ত? যা ধাতু, যা ধাতুর অন্তর্গত। তারপরে গিয়েছিল, যেত, যাইতো, যে ছিল, যাচ্ছিল, যাইতেছিল, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলা হচ্ছে আকারান্ত ধাতুর, আকারান্ত মূল স্বর আকারান্ত ধাতু দিয়ে গঠিত ক্রিয়াপদ, এগুলা মনে রাখতে হবে। তারপর গাহা ধাতু, গাহা ধাতু, এটা হয়ে গাহা ধাতু মূলত ছিল গই। এই যে গাহা ধাতু মূল স্বর আকারান্ত, তারপরে হ যুক্ত হয়ে, যুক্ত যে ধাতুগুলা আছে সেই ধাতুগুলা যখন পরিবর্তিত হয়ে ক্রিয়াপদ গঠন করে তখন সেগুলা যেই রূপ হয় চলিত ভাষার ক্ষেত্রে গাইতো। গা ধাতু থেকে আকারান্ত ঠিক আছে, কিন্তু হটা কি হয়ে গেল? রস্যই হয়ে গেল, গাইতো, গাইলাম। এখানে এই যে মূল স্বরটা ঠিক রেখে পরে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এগুলো ব্যতিক্রম ধর্মী, এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। তারপরে এখানে গাহ, এগুলো দেখে আমাদের মনে হবে না এগুলা গাহ ধাতুর অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের মনে করতে হবে, মনে রাখতে হবে যে চলিত ভাষার শব্দ কিনা এগুলা। যদি চলিত ভাষার শব্দ হয় তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো এটার মূল রূপটা কি। ব্যতিক্রম ধর্মী এই শব্দগুলোর ক্ষেত্রে গাইতো কোন ধাতুর অন্তর্গত? গাহ ধাতুর অন্তর্গত। গাইলাম কোন ধাতুর অন্তর্গত? গাহ ধাতুর অন্তর্গত। গেয়েছিল, গেয়েছিলাম, গেয়েছে, গাইলে, গাইতেছিস, গাইছিস, গাইবে, গাবে, গাইবো, গাবো, এই যে শব্দগুলা আছে এই শব্দগুলা সব কোন ধাতুর অন্তর্গত? গাহ ধাতুর অন্তর্গত। ভুলেও আমাদের মনে চিন্তা করলে হবে না এগুলা খা ধাতুর অন্তর্গত, এরকমটা আমরা চিন্তা করলে আমাদেরকে ভুল হবে। তাই আমাদের এই যে শব্দগুলো আছে শব্দগুলো আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে, তোমাদের পরীক্ষায় এর বাইরে আসার সম্ভাবনা নাই। তারপরে দেখো মূল স্বর ইকারান্ত, রস্বইকার বা দীর্ঘইকারান্ত যে ধাতুগুলা আছে সেই ধাতুগুলা ক্রিয়াপদ গঠনের ক্ষেত্রে যখন পরিবর্তিত হয়ে যায় সে পরিবর্তিত রূপগুলো দেখো। শিখ ধাতু, শিখ ধাতুর মূল স্বর রস্বইকার বা রস্বইকারান্ত ইকারান্ত, সেই ইকারান্ত ধাতুটা পরিবর্তিত হয়ে গেছে কি? শেখ। এটা গুণ এবং বৃদ্ধির কারণে পরিবর্তন হয়। তোমরা প্রকৃতি বত্তয়ে পড়ে এসেছো, এই যে ধাতুর প্রথম স্বরটা যদি পরিবর্তিত হয় সেটাকে কি বলে? গুণ এবং বৃদ্ধি বলে। তারপরে এই যে শিখ ধাতু থেকে শিখেন, শেখে, শিখিস, শিখলাম, শিখিস, শিখলাম, শেখ, এই যে শব্দগুলা আছে এই শব্দগুলা মূল স্বর কোন কারান্ত? মূল স্বর ইকারান্ত ধাতু থেকে, ইকারান্ত শিখ ধাতুর থেকে শব্দগুলো এসেছে। এগুলো হচ্ছে তার চলিত রূপ, চলিত ভাষার শব্দ গঠনে এই ধাতুগুলোর মূল স্বরের পরিবর্তন হয়, সেটা আমাদের মনে রাখতে হবে। তারপর দেখবো মূল স্বর উকারান্ত শুন, মূল স্বর উকারান্ত শুন ধাতু থেকে শোনো, গুণ এবং বৃদ্ধির কারণে পরিবর্তিত হয়ে গেছে শোনো, শুনেন, শুনে, শুনছিলাম, শুনতেছিস, শুনতাম, শুনেছিস, শোনাও। মূল স্বর কি আছে? প্রথমে রস্যু, তারপরে
কোনো স্বরধ্বনি নাই ব্যঞ্জনের সাথে, কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে সেটা কি হয়ে যায়, চলিত ভাষার ক্ষেত্রে সেটা পরিবর্তিত হয়ে এইভাবে ক্রিয়াপদ গঠিত হয়। তাই এই ক্রিয়াপদগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মূল স্বর একারান্ত, মূল স্বর একারান্ত, যখন মূল স্বর একারান্ত হয় সেই ধাতুগুলো, সেই একারান্ত ধাতু হচ্ছে দে, সেই মূল স্বর একারান্ত যে ধাতুগুলা আছে একারান্ত ধাতুগুলা কি হয়ে যায়, একারান্ত হয়ে যায়। মূল স্বর একারান্ত, সেই একারান্ত ধাতুগুলো যখন পরিবর্তিত হয়ে যায়, পরিবর্তিত হয়ে চলিত ক্রিয়াপদ গঠিত হয়, সেই ক্ষেত্রে আমরা যেই ক্রিয়াপদগুলা পাই সেই ক্রিয়াপদগুলো আমরা একটু দেখি। যে দ্বি ধাতু, যে মূল স্বর একারান্ত হয়ে যায়, মূল স্বরটা মূলত ছিল দ্বি ধাতু, এই দ্বি ধাতুটা কি হয়ে গেছে দে, দ্বি ধাতু থেকে কি, দ্বি ধাতু হচ্ছে দ্বি, দ্বি মূল ধাতু হচ্ছে দ্বি, সে দ্বিটা হয়ে যায় দে, ইকার, এটা মূল, এটা হচ্ছে একার যুক্ত ধাতু, এখানে বলতেছে এটা মূলত ছিল ইকার যুক্ত ধাতু, ইকার যুক্ত ধাতু, সেই ইকার যুক্ত ধাতুটা পরিবর্তিত হয়ে যায় দে, দেয়, দিন, মূল স্বরের পরিবর্তন হয়ে এগুলা ক্রিয়াপদ গঠিত হয়। তাই তোমাদেরকে এই যে উদাহরণগুলো আছে এখানে, উদাহরণগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর দেখো মূল স্বর ওকারান্ত যে ধাতুগুলা পরিবর্তিত হয়ে যায়, মূল স্বর ওকারান্ত হয়ে যায়, দেখো উপরে সবগুলো ধাতু উকার যুক্ত ধাতুর রূপের নেয়। এই যে ধাতুগুলো আছে ধো, ধো ধাতু হচ্ছে ধো, ধন, তারপর ধো, ধুইস, ধুচ্ছিস, ধুইবি, ধুইছিলি, ধোস ইত্যাদি। বাকি সবগুলা ধাতু হচ্ছে কি ওকারান্ত ধাতুর নেই। এই ধাতুগুলা হচ্ছে ওকারান্ত। এই এই ধাতুগুলা ছাড়া এই যে কিছু ধাতু আছে, এইখানে যে ধাতুগুলো আছে এগুলো হচ্ছে একারান্ত ধাতু থেকে, একারান্ত ধাতু থেকে আসছে, দিন ইকার যুক্ত, কিন্তু এখানে হচ্ছে এগুলো একারান্ত ধাতুর রূপ। এই একারান্ত ধাতুগুলা, ধাতুর যে ক্রিয়াপদ গুলা আছে এই ক্রিয়াপদ গুলা বাদ দিয়ে বাকি যতগুলা ক্রিয়াপদের রূপ পাবো আমরা সবগুলা দ্বি ধাতুর অন্তর্ভুক্ত হবে, এগুলাই শুধু দে ধাতুর অন্তর্ভুক্ত। আর এখানে দো ধাতু যুগে যে ক্রিয়াপদ গুলো আমরা দেখতে পাচ্ছি এই ক্রিয়াপদ গুলা শুধু ওকারান্ত ধাতুর মূল স্বরটা ওকারান্ত, অর্থাৎ প্রথম স্বরটা হচ্ছে ওকারান্ত ধাতু থেকে এগুলা আসছে। বাকি যতগুলা ধাতু আমরা পাবো সব ধাতু আমরা রস্যকার যুক্ত, এই ধরনের যত ধাতু পাবো সেগুলো আমরা কি পাবো, রস্যকার যুক্ত, রস্যকার মূল স্বর রস্যকার যুক্ত ধাতু হিসাবে আমরা পাবো। তারপর আমরা দেখব প্রযোজক ধাতুর চলিত রূপ সাধনে কয়েকটি পরিবর্তন। চলিত ভাষার কয়েক পরিবর্তন সাধন হয় 15 মধ্যে সাধু রূপটি দেখানো হয়েছে। আচ্ছা, এখানে দেখবো চলিত ভাষার ক্ষেত্রে যখন প্রযোজক ক্রিয়ার যে চলিত রূপগুলো আমরা পাবো, চলিত ক্রিয়াপদ, চলিত ভাষার মধ্যে প্রযোজক ধাতুর ক্রিয়াপদগুলা পাবো, সেই ক্রিয়াপদগুলার যে পরিবর্তন হয়, মূল ধাতু থেকে যে পরিবর্তনটা হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। এখানে মূল স্বর অকারান্ত হ ধাতু, হটা কোন ধাতু যেন, হটা ছিল ল আদিগণের অন্তর্ভুক্ত, সেই হ ধাতু থেকে হইয়েছেন, ধাতুটা হ থেকে কি হয়ে গেছে, ইয়েছেন যুক্ত হয়েছে। এই যে কিভাবে গঠিত হয়, হয়ের সাথে ইয়েছেন যুক্ত হয়ে কি হচ্ছে, প্রযোজক ধাতুর ক্রিয়াপদ গঠিত হচ্ছে, এবং এটা চলিত ভাষায় কিরূপ হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে হয়েছিস, হইয়েছিলুম, এখানে হয়েছিলামের জায়গায় হইয়েছিলুম, তারপরে হইয়েছিলাম, তারপরে হওয়াচ্ছি, হয়, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলা কি, এই শব্দগুলা হচ্ছে চলিত ভাষার হ ধাতু যুগে চলিত ভাষার প্রযোজক ক্রিয়ার রূপ এবং সাধু ভাষার ক্রিয়ার রূপ এখানে দেয়া আছে। যে চলিত ভাষার রূপ সাধনের কয়েকটি পরিবর্তন হয়, এগুলো হচ্ছে নিয়মের বাইরে। উপরে যেভাবে বলছে কারণ অর্থাৎ আপ্রত্যয় যুক্ত হয়ে কি হয়, আপ্রত্যয় যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া হয়, আর সে প্রযোজক ক্রিয়ার সাথে প্রযোজক ক্রিয়ার বিভক্তি যুক্ত হয়ে, সেই বিভক্তি যুক্ত হয়ে সেই ক্রিয়াপদটা বাক্যে ব্যবহৃত হয়। তাহলে এই সেই নিয়মের বাইরে হচ্ছে শব্দগুলা, তোমাকে হইয়েছি, হয়েছি, হ যোগ আ, এখানে কি হতো, হ যোগ আ হওয়া হতো, তারপরে ইয়াছে তো হয়েছি হইতো, এই যে এইটা হচ্ছে, এইটা হইতো, কিন্তু এইটা যখন চলিত ভাষায় হবে তখন এটা হয়েছি হয়ে যাবে। ওই যে কথাটা আগে বলতে, সরাসরি এসে কিছু শব্দ কি হয়, সরাসরি এসে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায় কার সাথে, সরাসরি প্রয়োজক ক্রিয়ার, যখন চলিত ভাষার ক্ষেত্রে প্রয়োজক প্রয়োজক ক্রিয়ার যে বিভক্তিটা আছে সেটা সরাসরি এসে ধাতুর সাথে যুক্ত হয়ে যায়, সেই কথাটাই এখানে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছে। তারপরে মূল স্বর ইকারান্ত বলে প্রয়োজক ধাতুর চলিত রূপ কখনোই ইকারান্ত বা কখনো একারান্ত হয়। দেখো এখানে বলতেছে যে প্রযোজক ধাতুর চলিত রূপ, মূল স্বর যদি ইকারান্ত হয় প্রয়োজক ধাতুর ক্ষেত্রে, সেখানে প্রয়োজক ধাতুর চলিত রূপ কখনো ইকারান্ত আবার কখনো
একারান্ত হয়। চলিতর উপর ইকারান্ত আবার কখনো একারান্ত বলতে যে মূল ধাতুটা ছিল সেই ধাতুটা কখনো ইকারান্ত হয় কখনো একারান্ত হয়। যে শিখ মূল স্বর ইকারান্ত হলে প্রযোজক ধাতুর ক্ষেত্রে এটা যখন প্রযোজক এই যে মূল স্বর ইকারান্ত বা একারান্ত যে শিখ শিখ শব্দটা একটা ইকারান্ত একটা শব্দ, এই শব্দটা যখন চলিত ভাষায় প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে সেইটা কি হয়ে যাবে, সেইটা কখনো ইকারান্ত থাকবেই থাকবে আবার কখনো একারান্ত হয়ে যাবে। এটাই তোমাদেরকে বোঝাচ্ছে যে শিখাই শেখাই মূল হচ্ছে এইটা শিখাই, শিখাইটা কখনো কি হয়ে যাচ্ছে একারান্ত হয়ে যাচ্ছে আবার কখনো এভাবেই থাকছে। এই যে আবার কখনো কি হয়ে যাচ্ছে ইকারান্ত হচ্ছে। শেখাও শেখাও এই যেটা মূল শব্দটা ছিল শিখাও ইকারান্ত ধাতু, মূল ধাতু প্রথম শব্দটা ইকারান্ত সেটা কি হয়ে গেছে একারান্ত হয়ে গেছে আবার ইকারান্ত হচ্ছে। অনুরূপ ভাবে সবগুলা শিখালাম শিখলুম শেখালে শিখলে শিখাতুম শিখতুম তোমরা দেখতেই পাচ্ছ যে প্রযোজক ধাতুর চলিত রূপের ক্ষেত্রে অকারান্ত হলে সেটা কিরকম হয় সেই শব্দগুলো এখানে দেয়া, অর্থাৎ কোনো প্রকার মাঝখানে কোনো প্রকার প্রত্যয় যুক্ত না হয়ে বিভক্তিটা সরাসরি যুক্ত হয়ে যায় অকারান্ত হলে। আর যদি ইকারান্ত হয় ইকারান্ত হলে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে মূল স্বরটা থাকে ধাতুর, সেই মূল স্বরটা প্রথম স্বরটা কি হয় সেটা ইকারান্ত হয় আবার কখনো একারান্ত হয়। সেই উদাহরণগুলো এখানে দেওয়া সবগুলাই সবগুলাই কি সবগুলাই হচ্ছে প্রযোজক ক্রিয়ার শব্দ, একটা হচ্ছে সাধু ভাষায় আর একটা হচ্ছে চলিত ভাষায়, সেই রূপগুলো এখানে কি আছে দেয়া আছে। তারপর দেখো মূল স্বর উকারান্ত এর রূপরেখায় দেখা যায় বন্ধনীর মধ্যে দ্বিতীয় রূপটি দেখানো হলো। দেখো মূল স্বর উকারান্ত হলে কি হয়, মূল স্বর উকারান্ত হলে সেইটা চলিত ভাষায় যখন প্রযোজক ক্রিয়ায় ব্যবহৃত হবে তখন সেটা কি হয়ে যাবে কখনো রস্যকার হবে কখনো ওকার হবে, এটাই তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো কখনো রস্যকার হবে কখনো ওকার হয়ে যাবে। শোনাই শোনাই শোনাও শোনাও এই যে বিষয়গুলো আছে বিভিন্ন রূপ। তারপরে শোনান শুনুন কখনো কি হয় মূল স্বরটা রস্যকার হয় কখনো আবার কি হয়ে যায় আবার কখনো সেটা ওকার হয়ে যায়। শোনাই শোনয় শোনাবি শুনবি এই শব্দগুলো আছে উদাহরণগুলো তোমরা কি করবে তোমরা উদাহরণগুলা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তারপর আমরা দেখবো বাক্য গঠন করে এই যে প্রযোজক ক্রিয়ার এতক্ষণ যে কথাগুলা বললো যে প্রযোজক ক্রিয়ার যে রূপটা কিভাবে প্রযোজক ক্রিয়ার রূপটা পরিবর্তন হয় কোনটার ক্ষেত্রে কি নিয়ম মূল স্বর কি থাকলে সেটা প্রযোজক ক্রিয়া চলিত ভাষার ক্ষেত্রে কি পরিবর্তন হয় সেগুলো দিয়ে একটা বাক্য গঠন করে দেওয়া হচ্ছে। কি হওয়াটাই না তুমি হওয়ালে, এই যে হওয়ালে এখানে মূল স্বরের সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে এটা প্রযোজক ক্রিয়া ঘটিত হয়েছে দেখতে পাচ্ছ। দাঁড়াও তোমাকে শেখাচ্ছি এইখানে ইকার যুক্ত স্বরধ্বনিটা কি হয়ে গেছে একার ইকার যুক্ত মূল ধাতুটা একারে পরিবর্তন হয়ে গেছে। তুমি আর আমাকে কি সুখবি তুই আর আমাকে কি সুখবি এখানে ইকার যুক্ত ধাতুটা ইকারই আছে। রোজ আমার রোজ তোমাকে কত রূপ কথাই শোনায় এখানে উকার যুক্ত মূল স্বর যে ধাতু সেই ধাতুটা ওকার হয়ে গেছে রস্যকার যুক্তটা ওকার হয়ে গেছে। এখানে আবার রস্যকারই আছে। ওকে তুমি কি শোনাচ্ছ ওকে তুমি কি শোনাচ্ছ এখানে আবার কি আছে মূল ধাতুটার যে রস্যকার যুক্ত ছিল সেটা ঠিক ওই রকমই আছে। এখানে তোমরা দেখতে পাবে কিছু অসম্পূর্ণ ধাতু যেগুলো তোমাদের পরীক্ষায় আসে খুবই ইম্পর্টেন্ট কয়েকটি অসম্পূর্ণ ধাতু। বাংলা ভাষায় কয়েকটি বাংলা ভাষায় কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না। তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভাষায় কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না। সাধারণত সহকারী ক্রিয়া গঠনে এদের কয়েকটি রূপ পাওয়া যায়। আমরা সম্পূর্ণ ধাতু বলতে যেটা বুঝি সেটা মূল ধাতু বা যেটা বেসিক ধাতু হিসাবে আমরা বুঝি সেটা হচ্ছে এই ধাতুগুলো হচ্ছে সেই ধাতুগুলোর সকল কালের রূপ থাকবে সেটাই হচ্ছে মূল ধাতু বা সম্পূর্ণ ধাতু। আর অসম্পূর্ণ ধাতু বলতে বোঝানো হয় যেই ধাতুর কি হবে কয়েকটা কালের রূপ পাওয়া যায় আবার কয়েকটা কালের রূপ পাওয়া যায় না যেই ধাতুগুলার সেগুলোই হচ্ছে অসম্পূর্ণ ধাতু। যেমন আ ধাতু আ থেকে আইলো এলো আইলেন আইলে আইলা আয় এগুলোর কোনো ভবিষ্যৎকালের রূপ আমরা পাই না। এই যে আ ধাতু দিয়ে ভবিষ্যৎকালের কি পাই না রূপ পাই না, তাই এটা অসম্পূর্ণ ধাতু। তারপরে আছো ধাতু দিয়ে আমরা বর্তমান কালে পাই আছে আছেন আছো আছিস আছি। এই যে আজ ধাতু যুগে এটাতে সব কালে আমরা রূপ পাই না, বর্তমান এবং অতীত কালে পাই কিন্তু ভবিষ্যৎকালের রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাই এটা অসম্পূর্ণ ধাতু। তারপরে নহ ধাতু বর্তমান কালে নন নহে নহেন এগুলা ব্যবহৃত হয়, এছাড়া কোনো রূপ এর পাওয়া যায় না, তাই এটা হচ্ছে অসম্পূর্ণ ধাতু। খেয়াল করবে এখানে রুট চিহ্ন দেওয়া বাকি কালে রুট চিহ্ন দেওয়া নাই। ধাতু হচ্ছে প্রকৃতি কয় ধরনের জানো
প্রকৃতি দুই ধরনের। আচ্ছা, এখানে নহ ধাতু, এগুলো শব্দমূল থেকে ক্রিয়াপদ ঘটিত হয়, তাই দেখো এখানে নহ ধাতু যোগে কি হচ্ছে, নন, নহেন, বর্তমান কালে এগুলোর কোনো, বর্তমান কালে এগুলোর রূপ আছে কিন্তু অন্য কোনো কালে এগুলোর রূপ নাই, তাই এগুলো অসম্পূর্ণ ধাতু। অনুরূপভাবে বর ধাতু বর্তমানে পাওয়া যায় আর কোনো কালে পাওয়া যায় না, এর ক্রিয়ার রূপ। তারপরে থাক ধাতু, এই যে শব্দগুলো আছে ধাতুগুলা আ, আস, ন, বর, থাক, এই যে ধাতুগুলা, পাঁচটা ধাতু, এটা হচ্ছে অসম্পূর্ণ ধাতু। তোমাদের পরীক্ষায় আসে যে অসম্পূর্ণ ধাতু কয়টি বা নিম্নের কোনটি অসম্পূর্ণ ধাতু, এই বিষয়গুলো তোমরা মনে রাখলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। অতীতকাল রহিত, রহিতেন, এই যে, তারপরে হচ্ছে রহিতেন, রহিতাম ইত্যাদি। ভবিষ্যৎকালে রহিবে, রহিবেন, তারপরে হচ্ছে রহিবি, এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে রহিত থাক ধাতুর অন্তর্গত শব্দ, অতীতকাল এবং ভবিষ্যৎকালের রূপ। কিন্তু এগুলো হচ্ছে কি হয়ে যায়, সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে, সম্পূর্ণ পরিবর্তিত হয়ে আরেকটা ধাতুর রূপ ধারণ করছে, তাই এখানে থাক ধাতুটা অসম্পূর্ণ ধাতু। থাক ধাতুর অনুরূপ শব্দ দিয়ে এটা গঠিত হচ্ছে না, সম্পূর্ণ শব্দটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে, থাক ধাতুর অর্থ বোঝাচ্ছে এই বিষয়গুলা। তোমরা আজকে যে বিষয়টুকু তোমাদের জন্য আলোচনা করা হলো, সেই বিষয়গুলো তোমরা, এই যে ধাতু, ক্রিয়া বিভক্তি, সাধু এবং চলিত, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা যদি এই অধ্যায়ের পড়াগুলো বুঝে পড়ো, তাহলে তোমরা পরীক্ষায় খুব ভালো করতে পারবে। এবং বাক্য গঠনের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কথাবার্তা বলতেছি, এই কথা বলার ক্ষেত্রে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে বাক্যগুলো বিনিময় করলাম, যে কথাগুলো আমরা প্রতিদিন বলি, সেই কথাগুলোর মাঝে এই শব্দগুলো আমরা কি পাবো, এই যে অধ্যায়ের ক্রিয়া বিভক্তি সাধু চলিত, এই বিষয়গুলো আমরা পাবো। তাই আমাদেরকে এই অধ্যায়টা সম্পূর্ণভাবে খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, যাতে আমাদের কোনো কিছু বাকি না থাকে। সবাই ভালো থাকবে এবং বাসায় বসে সুন্দরভাবে কি করবে, নিয়মিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে।